নমস্কার, আমি সৈকত আর তোমরা শুনছো ভূত তন্ত্র। আজকে তোমাদের জন্য রয়েছে সুলেখিকা ডক্টর গৌরীদের লেখা গল্প প্রতিহিংসা। তাহলে চলো শুনে নেওয়া যাক আজকের গল্প প্রতিহিংসা। কলকাতা থেকে মাইল 10 দূরে একটা ছোট্ট গ্রাম, নাম মানহারা। কিছুদিন ধরে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে রাত করে যারা বাড়ি ফিরছে তাদের মধ্যে অনেকেই প্রাণ হারাচ্ছে। চারিদিকে হইচই পড়ে গেল। পুলিশ, থানা, হাসপাতাল কর্তৃপক্ষ কেউ কোনো কারণ খুঁজে পেল না। গ্রামের মধ্যে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধ্যের পর আর কেউ বাড়ির বাইরে যাচ্ছে না। যাদের রাত করে ফিরতেই হচ্ছে তারা বড় বড় টর্চ নিয়ে দল বেঁধে ফিরতে লাগলো। আর এটাই আশ্চর্য ব্যাপার, যারা প্রাণ হারিয়েছে তারা কেউ দলের সঙ্গে নয়, একাই ছিল। মানহারা গ্রামের দুটো বাড়ি নাম করা। একটা হলো গ্রামের এক প্রান্তে নবীন দত্ত আর অন্য প্রান্তে রতন ঘোষের বাড়ি। নবীনবাবু ও রতনবাবু ছিলেন দুজনার পরম বন্ধু। তারা আজ আর বেঁচে নেই। তাদের ছেলে মহিম দত্ত আর রমেশ ঘোষ এখন ওই বাড়ি দুটির মালিক। দুটো পরিবারের মধ্যে এখনো আত্মীয়তা বজায় আছে, তাই একটু দূরে হলেও রমেশ ঘোষের মেয়ে লক্ষ্মী প্রায়ই যায় দত্ত বাড়ি। ওদের বাড়ির লোকেরাও আসে রমেশ ঘোষেদের বাড়ি। দুটো বাড়িতেই প্রায় একই সঙ্গে দুটো অঘটন ঘটে গেল। একই সঙ্গে লক্ষ্মীর আর মহিম দত্তের ছেলে নান্টুর বিয়ে ঠিক হলো। প্রায় একই দিনে দুজনের বিয়েও হয়ে গেল। লক্ষ্মীর বিয়ে হলো পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে, আর নান্টুর বিয়ে হলো সেই গ্রামেরই এক কবিরাজের মেয়ে নলিনীর সঙ্গে। ঠিক 1 মাস পরে লক্ষ্মী বিধবা হয়ে ফিরে এলো বাবার কাছে, আর নান্টুর বউ নলিনী হঠাৎ গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরল। লক্ষ্মীর ভাই রজত কলকাতার কলেজে পড়ে মেস বাড়িতে থেকে। প্রত্যেক শুক্রবার বাড়ি ফেরে আর রবিবার রাতে আবার কলকাতায় ফিরে যায়। গ্রামে যখন এরকম অবস্থা চলছে তখন একদিন সন্ধেবেলায় রজত বাড়ি এলো। লক্ষ্মী ঘরদোর সাজিয়ে কত রকম রান্না করে রাখে প্রত্যেক শুক্রবার ভাইয়ের জন্যে। কিন্তু এবারে রজত একটু অবাক হলো। দিদি যেন কেমন অন্যমনস্ক। প্রত্যেকবার রজতকে দেখে খুশিতে জড়িয়ে ধরে লক্ষ্মী, কিন্তু আজ একটু হেসে এড়িয়ে গেল। বেশ চিন্তায় পড়ল রজত। মার কাছে একটা কথা শুনে চিন্তাটা আরো বাড়ল রজতের। লক্ষ্মী নাকি সারাদিন স্বাভাবিক থাকে, কিন্তু অন্ধকার হলেই অন্যরকম হয়ে যায়। তাই রজত ঠিক করল দিদিকে ডাক্তার দেখাবে। হতেই পারে অল্প বয়সে তো খুব শোক পেল না। সত্যিই তাই, সকালবেলা লক্ষ্মী আবার সেই আগের মতো ভাইকে দেখে বলে ওঠে, তোর জন্য আমি সারা সপ্তাহ বসে থাকি, জানিস, নিজে রান্না করি, মাকে করতে দিই না। তাছাড়া মার তো বয়স হয়েছে, বল। রজত হেসে বলল, সে তো বটেই। লক্ষ্মী তার স্বভাবসুলভ চপলতা দিয়ে বলল, জানিস ভাই, তুই এবার থেকে যখন আসবি সন্ধে করবি না, আর দল বেঁধে আসবি। শুনেছিস তো গ্রামে কি সব ঘটছে? রজত বলল, তুই চিন্তা করিস না দিদি, আমি ঠিক থাকবো। রাগ করে বলে ওঠে লক্ষ্মী। থাক থাক, আর বেশি তরপাসনি তো। দিদির ভয় দেখে হেসে ফেলে রজত। এই তো দিদি আগের মতোই আছে, তবে মা মিথ্যে ভয় পাচ্ছিল না। সন্ধ্যের পর থেকেই দিদির পরিবর্তন লক্ষ্য করে রজত। কেমন যেন আরো আরো ছাড়ো ছাড়ো অবস্থা। কিছু জিজ্ঞেস করলে এমনভাবে উত্তর দেয় যেন এ বাড়িতে নতুন, কিছুই জানে না। মা অসুস্থ, দিদি রজতের সব দেখাশোনা করে। রজত প্রত্যেক শুক্রবার রাত্রিরে এসে ধুতি পাঞ্জাবি পরে। সোনার বোতামটা বার করে দেয় লক্ষ্মী, কিন্তু গতকাল রাত্রিরে লক্ষ্মী ওটা দিতে ভুলে যায়। তাই সন্ধেবেলায় রজত বলল, দিদি, আমার সোনার বোতামটা বার করে দে তো।
কিরকম অদ্ভুত চোখে চাইল লক্ষ্মী, তারপর পাশ কাটিয়ে চলে গেল। রজতের ঘুম আসছে না। তার প্রিয় দিদি, এ তার কি হলো? দূরে একটা বট গাছ দেখা যায় রজতের জানালা দিয়ে। রজত রাতের অন্ধকারে ওই গাছটার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলো। হঠাৎ খুট করে একটা শব্দ। রজত সজাগ হয়ে যায়। কোথায় যেন শব্দ হলো। সেই ঘরেই দিদি থাকে। রজত বিছানা ছেড়ে উঠে পড়ে। টেবিলে রাখা ঘড়িটার দিকে চোখ পড়ে। রাত 12টা। গ্রাম তো, রাত 12টাতেই সবার মাঝরাত। রজত দেখল দিদি ঘর থেকে কোথায় যেন যাচ্ছে, কিন্তু দিদি যেন ঘুমের ঘোরে হাঁটছে। দরজা খুলে দিদি এগিয়ে চলল ধীরে ধীরে। রজত কি ভেবে বালিশের নিচ থেকে জোরালো টর্চটা বার করে নিল। তারপর দিদিকে অনুসরণ করতে লাগলো। কোথায় যাচ্ছে দিদি? এই তো সকালে বারবার বলছিল রজতকে রাত্রির বেলা যেন বেরোসনি, তবে দিদি কেন বেরোচ্ছে একা একা? একটা রহস্যের গন্ধ পাচ্ছে রজত। ভাবল, দেখি না দিদিকে ডেকে বারণ করে। এই দিদি, কোথায় যাচ্ছিস? একবার ও খুব আস্তে ডাকলো, কিন্তু লক্ষ্মী শুনতে পেল না। রজত দেখল লক্ষ্মী বট গাছের দিকে এগিয়ে চলেছে। থমকে দাঁড়ালো রজত। লক্ষ্মী ঠিক বট গাছের তলায় এসে এক লাফ মারল, একদম গাছের মগডালে গিয়ে বসল। এ কি? রজত হতচকিত হয়ে কি করবে ভেবে না পেয়ে ছুটে গেল বট গাছের নিচে। চিৎকার করে উঠল, দিদি, এ দিদি, তুই কোথায়? এরই মধ্যে হঠাৎ চোখের সামনে একটা মুখ। কি বিভৎস! চুলগুলো মুখটা ঢেকে রেখেছে, মুখটা নিচে করে ঝুলে পড়েছে। কয়েক দুপা পিছিয়ে এলো রজত। এই করে হেসে উঠল মূর্তিটা। মুহূর্তের মধ্যে পিণ্ডুলামের মতো দুলে ওঠে মুন্ডুটা। চুলের মধ্যে থেকে মুখটা দেখা গেল। এ তো লক্ষ্মী! চিৎকার করে উঠল রজত। কে কে এ কি? এটা কি? কে তুই? দিদিকে ভর করেছিস? মুন্ডুটা চিৎকার করে ওঠে। মুন্ডুটা বুঝি তাকে কামড়াতে আসছে। রজত একটা বড় ইটের টুকরো তুলে ছুঁড়ে মারলো মুন্ডুটার দিকে। আঘাত পেয়ে মুন্ডুটা তেড়ে এলো ওর দিকে। পালাতে গিয়ে রজত বাইরের দরজার কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে জ্ঞান ফিরে রজত দেখল সে তার ঘরে শুয়ে আছে। পাশে মা, বাবা আর দিদি। দিদি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা ওর হাতের ওপরে হাতটা রেখে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে ওর দিকে। রজতের খুব ক্লান্ত লাগলো। তার হঠাৎ সব মনে পড়ে গেল। ধরফর করে উঠে বসে লক্ষ্মীর দিকে তাকিয়ে বলল, দিদি, দিদি, আমাকে ছেড়ে দে দিদি, আমি যে তোর একমাত্র ভাই। অবাক হয়ে লক্ষ্মী বলল, তা তো বটেই, কিন্তু তুই এসব কথা বলছিস কেন ভাই? ছেড়ে দেবার কথা ঠিক বুঝতে পারছি না তো। নিজেকে সামলে নিয়ে বলল রজত। আচ্ছা আচ্ছা, আবার কি হয়েছিল রে? লক্ষ্মী বলল, সেটাই তো বুঝতে পারছি না আমরা। সকালবেলায় বধূর মা দুধ দিতে এসে হাউমাউ করে চেঁচিয়ে বলল, কে কোথায় আছো গো, ছুটে এসো, দাদাবাবু এখানে পড়ে আছে, এ কি সর্বনাশ হলো গো। বাড়ির সবাই আমরা ছুটে গিয়ে দেখি সদর গেটের কাছে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। সবাই মিলে তুলে এনে ঘরে শুইয়ে কবরেজ মশাইকে খবর দিল। উনি বললেন, কোনো কারণে মনের ওপরে চাপ পড়েছে, রাত জেগে পড়াশোনা করেছে বোধহয়, একটু রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। তা তুই হঠাৎ মাঝরাতে বাইরে বেরোতে গেলি কেন বলতো? তোকে না কত করে বারণ করেছিলাম? কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলি নাকি? স্বপ্ন কথাটা ধাক্কা দিয়ে গেল রজতকে। স্বপ্ন? হয়তো তাই হবে, স্বপ্নই সে দেখেছিল, কিন্তু কি বাস্তব! যেন মনে হচ্ছে সব সত্যি। ও দুঃস্বপ্ন বটে একটা।
হঠাৎ রজতের চোখে পড়ল দিদির কপালে সদ্য আঘাতের চিহ্ন। জায়গাটা এখনো নীল হয়ে আছে। রজত ছটফট করে উঠল। মনে পড়ল ইট ছুঁড়ে মুন্ডুটাকে আঘাত করার দৃশ্যটা। বলল, ওই দাগটা কিসের রে? লক্ষ্মী ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলল, আর বলিস নে, তোকে তুলে আনার সময় দরজার শিকলটায় জোরে ধাক্কা লেগে গেল রে। রজত লক্ষ্মীর সরল কথাগুলো শুনে মহাদ্বন্দ্বে পড়ে গেল। তবে কি সত্যিই সে স্বপ্ন দেখেছিল, নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখে হাঁটার অভ্যেস হয়েছে? কিন্তু তা যদি হতো তবে মেসের লোকেদের কাছে তো আগেই জানতে পারত। কি জানি, তবে এমনও তো হতে পারে কদিন ধরে গ্রামে নানা রকম গল্পগুজব শুনে স্বপ্নের মধ্যে এমনটা ঘটেছে। এসব ব্যাপার অবচেতন মনে ছাপ ফেলতেই পারে। মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেও কিন্তু কিছুতেও সে ভুলতে পারছে না। ব্যাপারটা সে আর একবার বাজিয়ে দেখবে। একটু সুস্থ হতেই ও ঠিক করল রাত্রিরে সে আর ঘুমোবে না, দিদির ওপর নজর রাখবে। কারণ এটা তো ঠিক, সে নিজের চোখেই দেখেছে সন্ধে হলেই দিদি কেমন বদলে যায়। ঠিক রাত 12টা। রজত দেখল লক্ষ্মী বেরিয়ে আসছে ঘর থেকে। চুলগুলো খোলা, হাওয়ায় উড়ছে। সোজা তাকিয়ে এগিয়ে চলেছে, কেমন যেন একটা ভাব। হঠাৎ কি হলো রজতের? একেবারে লক্ষ্মীর সামনে পথ আগলে দাঁড়িয়ে চাপা গলায় জিজ্ঞাসা করল, দিদি কোথায় যাচ্ছিস? লক্ষ্মী তাকালো রজতের দিকে। চোখ দুটো আস্তে আস্তে আগুনের গোলার মতো জ্বলতে লাগলো। একটা ঝড়ের মতো ঠান্ডা হাওয়া এক ধাক্কা মারল রজতকে। ছিটকে পড়ল রজত। তারপরই চোখ তুলে দেখল লক্ষ্মী গাছের তলায় দাঁড়িয়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না রজত। গাছের তলায় একটা কুকুর ঘুমোচ্ছিল। লক্ষ্মী মাথা নিচু করে ওর গলাটা কামড়ে ধরল। কুকুরটা ধস্তাধস্তি করতে লাগলো ছাড়াবার জন্যে। তারপর কুই কুই করে আর্তনাদ করতে করতে লুটিয়ে পড়ল। রজত একটু দূরেই দাঁড়িয়েছিল। আর্তনাদ করে উঠল, দিদি, এই দিদি। লক্ষ্মী ঘুরে দাঁড়ালো। রজত দেখল ওর দু কষ বেয়ে রক্ত পড়ছে। আরো ভালো করে লক্ষ্য করল রজত, না, এ তো আমার দিদি নয়। তাছাড়া শুধু মুন্ডুটা রয়েছে, শরীর তো দেখাই যাচ্ছে না। মুন্ডুটা ক্রমশ এগিয়ে এলো। রজত পালাবার চেষ্টা করেও পারল না। মুন্ডুটা ওর সামনে এসে দুলতে লাগলো। রজত বাক্যহীন, স্তম্ভিত। মুন্ডুটা বলল, এই শোন, তুই যাকে দিদি বলছিস আমি সে নই। আমি দত্তদের বাড়ির বউ নলিনী, যাকে গায়ের লোকেরা ডাইনি বলে পুড়িয়ে মেরেছে, বুঝেছিস? আমি গ্রামের সভ্যতাকে শেষ করব। কুকুর বেড়ার মানুষ একটাও থাকবে না, একটাও নয়। তবে যদি আমার সামনে থেকে সরে না যাস তবে তোকেও শেষ করবো, তোকেও শেষ করবো। হঠাৎ রজতের কেমন সাহস হলো। বলে ফেলল, তুমি নলিনী বৌদি? আমি তো তোমাকে চিনি গো। শুনেছিলুম বটে তুমি আগুনে পুড়ে মারা গেছো, কিন্তু তোমাকে মেরেছে জানতুম না। এ তো বড় অন্যায়। রজতের গলা স্বরে কি ছিল কে জানে, নলিনীর গলা স্বর নরম হলো। বলল, ভয় পাসনি, তোর দিদির আমি কোনো ক্ষতি করব না। শুধু একটা দেহ চাই বলে ওকে ধরেছি। দেহ নিয়ে তুমি কি করবে বৌদি? তুমি তো এখন পেথাক্তা। হ্যাঁ, দেহ ধরে আমি ঘুরে বেড়াই। গাছে ওই মগ ডালে বসে লক্ষ্য করি কে আসছে আর কে যাচ্ছে। তারপর ভালো মানুষ সেজে সামনে যাই, কেউ সন্দেহ করে না। তারপর ওদের ঘাড় মটকাই। কি করলে তোমার শান্তি হবে বৌদি বলো, আমি তাই করব। হাসি হাসলো নলিনী। বলল, দাঁড়া,
আগে গ্রামটাকে উদ্ধার করি, গায়ের জ্বালা মেটা, তবে তো তুই চলে যা। আর আমাকে যদি বিরক্ত করিস, তারপরে তোর দিদিরও প্রাণ যাবে। এই বলে দিল। একটা শো শো করে শব্দ হলো। নলিনীকে আর দেখা গেল না। রজত ওপর দিকে তাকিয়ে বলল, বৌদি বৌদি, তুমি কথা দাও তুমি দিদির কোনো ক্ষতি করবে না, তাহলে আমিও আর বিরক্ত করবো না তোমায়, আর কাউকে কিছু বলবো না। দূর থেকে ভেসে এলো একটা খ্যানখ্যানে স্বর। বেশ বেশ, তাই হবে। ভোর হতে আর বেশি দেরি নেই। রজত ফিরে এলো ঘরে। উকি মেরে দেখল লক্ষ্মী নিজের ঘরে শুয়ে আছে নিজের বিছানায়। পরদিন সকালে একটু অন্যমনস্ক হয়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছিল রজত। হঠাৎ কে যেন ডাকলো, আরে আরে রজত মা। রজত ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে তারই বয়সী একজন যুবক। খুব যেন চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারল না। ছেলেটি বলল, চিনতে পারছিস না? আরে আমি মনীষ। ব্যাস, আর বলতে হলো না। রজতের ছোটবেলার খেলার সঙ্গী। মনীষের বাবা কলকাতায় চলে যাওয়ায় ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। সে কি আজকের কথা? তখন তো ওরা দুজনেই খুব ছোট। রজত হেসে বলল, তোরা বুঝি আবার গ্রামে ফিরে এসেছিস? মনীষ বলল, আরে না না, ঠিক তা নয় রে, মাসখানেকের জন্যে বেড়াতে এসেছি বলতে পারিস। তা তোর খবর কি? রজতের মুখটা হঠাৎ শুকিয়ে যায়। বলে, মনীষ, তুই জানিস দত্তবাড়ির ব্যাপার? হ্যাঁ জানি বই কি। আরে ওটা তো এখন খবর। কিরকম? আরে জানিস না, ওদের বাড়ির বউটাকে কয়েকজন মিলে ডাইনি বলে পুড়িয়ে মেরেছে। ভাবতে পারিস, এই বিংশ শতাব্দীর যুগে? ছি ছি ছি। কিন্তু কেন, কি করেছিল সে? রজত সবটা শোনার জন্যে উৎসুক হয়ে ওঠে। মনীষ বলে, কিছুই না, ভেরি সিম্পল। নলিনী বৌদি লেখাপড়া জানা মেয়ে, তার ওপর ওর বাবা ছিলেন কবিরাজ, সুতরাং ছোটবেলা থেকে নানা ধরনের ব্যাপার ওর দেখা, আর সেটাই কাজে লাগাতে গিয়ে এই বিপত্তি। কিরকম খুলে বলতো? মনীষ বলল, চল তাহলে ওই চায়ের দোকানটায় গিয়ে বসি। মনীষের কাছে রজত শুনল, একদিন সন্ধেবেলা নলিনী ঘরে ছিল। হঠাৎ শুনল বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছে। ছুটে গেল নলিনী, কি হয়েছে দেখতে। দেখল ওর ভাসুরের 2 বছরের ছেলেটার কদিন ধরে জ্বর চলছিল। হঠাৎ তরকা হয়ে ঘা শক্ত হয়ে কাঠের মতো হয়ে গেছে। সবাই মনে করেছিল মরে গেছে। নলিনী দেখেছিল ঠিক এই রকম একটা ঘটনা। তার দাদুর কাছে একদিন একটা লোক ছুটতে ছুটতে এসে কেঁদে পড়ল। তার কোলে বছর 3 একটা মেয়ে, তরকা মতো হয়েছে। দাদু সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথায় ঠান্ডা জল ঢালতে লাগলেন আর বললেন, যেখান থেকে পারো একটু বরফ জোগাড় করো। বরফ এলো, বরফ জল ঢালতেই বাচ্চাটা সুস্থ হয়ে উঠল। নলিনী আর দেরি করল না, সে তাড়াতাড়ি কুজোর ঠান্ডা জল এনে বাচ্চাটার মাথায় ঢালতে লাগলো। বাড়ির লোক বাধা দিল না। মরেই যখন গেছে আর বাধা দিয়ে কি হবে, যা করে করুক। আশ্চর্য, বরফ দেওয়ার দরকার হলো না। জল ঢালতে ঢালতে বাচ্চাটা কেঁদে উঠল। সবাই আশ্চর্য। গ্রামের লোকেরা বলা বলি করতে লাগলো, এ কি ভেলকি জানে নাকি? লোকে হয়তো ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামাতো না, কিন্তু পরদিনই এমন একটা ঘটনা ঘটল যে নলিনীর বদনাম হয়ে গেল ডাইনি বলে। দত্তবাড়ির 2 শরিকের মধ্যে মুখ দেখা দেখি নেই। নলিনীর আর এক ভাসুরপো খেলতে খেলতে পুকুরে পড়ে গেল। হই হই কাণ্ড। যখন তোলা হলো দেখা গেল মৃত। যদিও মুখ দেখা দেখি নেই, তবুও ওরা এসে ধরল নলিনীকে। তুমি তো ভেলকি জানো, বাঁচিয়ে দাও। নলিনী যত বলে, আমি ওসব কিছু জানি না, কে শোনে কার কথা। শেষে বদনাম দিল শত্রুর ছেলেকে মেরে ও নাকি নিজের ভাসুরের ছেলেকে প্রাণ ফিরিয়ে দিল। ও একটা ডাইনি। নলিনীর স্বামীর নাম ভোলানাথ দত্ত। উনি ভোর 5টায় উঠে ট্রেনে করে বর্ধমান যান চাকরি করতে, আর রাত 11টায় ফেরেন। কিছুই খবর রাখেন না। একদিন নলিনীকে
কে বা কারা যেন টানতে টানতে নিয়ে যায় মুখে কাপড় বেঁধে, তারপর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে। আশ্চর্য, গ্রামের একটা লোকও প্রতিবাদ করেনি। শুধু ভোলানাথ বাড়ি ফিরে এসে সব শুনে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিল, এ অন্যায়, এ অন্যায়, এ অন্যায়। পুলিশ কোনো প্রমাণ পায়নি কারা নলিনীর গায়ে আগুন দিয়েছিল। এত দূর বলার পর মনীষ হঠাৎ প্রশ্ন করে, সে তো বেশ কিছুদিন আগের কথা, তুই হঠাৎ এতদিন পরে এসব প্রশ্ন করছিস কেন? তুই শুনিসনি? অবাক লাগছে। রজত বলল, শুনেছি, অতটা গুরুত্ব দিইনি। মনীষ বলল, তবে আজ হঠাৎ গুরুত্ব দিচ্ছিস যে? রজত একটু ভাবল। দিদিকে বাঁচাতে গেলে তার মনীষের সাহায্য চাই। সে একা কিছু করতে পারবে না, কিন্তু সে যে কথা দিয়েছে নলিনীকে কাউকে কিছু বলবে না। একটু ভেবে রজত বলল, তুই জানিস গ্রামের কয়েকটা লোক ইতিমধ্যেই মারা গেছে। কেন মারা যাচ্ছে জানা যায়নি। গম্ভীর হয়ে মনীষ বলল, শুনেছি। আমরা সবাই খুব চিন্তায় আছি রে, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। রজত বলল, তুই যদি কারুকে না বলিস তো ব্যাপারটা আমি তোকে বলতে পারি, কিন্তু মনে রাখিস কারুকে বললে কিন্তু আমার জীবন সংশয় হবে। মনীষ কৌতূহলী হয়ে বলে, আমি বলবো না, তুই বল। সব কিছু আমার শোনা দরকার, গ্রামটাকে তো বাঁচাতে হবে। সব খুলে বলল রজত। মনীষ সব শুনে স্তম্ভিত হয়ে রইল। বলল, দেখ, যে করে হোক দিদিকে বাঁচাতে হবে। রজত ওর হাত দুটো ধরে অনুনয় করে বলে, প্লিজ মনীষ, তুই আমাকে সাহায্য কর ভাই। নিশ্চিন্ত থাক রজত, তোর দিদি আমারও দিদি। তাছাড়া সব জেনে শুনে আর বসে থাকা যায় না। তার আগে তুই আমাকে একবার দেখাতে পারিস? বেশ তো, আজ রাতটা তুই আমার বাড়িতে লুকিয়ে থাকবি। মা, দিদি বা বাবা কেউ যেন টের না পায়। ঠিক 12টায় আমরা বাড়ির পেছনে লুকিয়ে থাকব। তুই 11টা নাগাদ চুপি চুপি এসে আমাদের বাগানের দরজা দিয়ে বাড়ির পেছনে লুকিয়ে থাকবি। ওখান থেকে সদর দরজাটার দিকে লক্ষ্য রাখবি। আমি ঠিক সময়ে তোর সঙ্গে দেখা করব। ঠিক 12টার সময় একটা ভিখিরিকে দেখা গেল গাছের কাছাকাছি ঘোরাঘুরি করে একটা ছেঁড়া চাদর বিছিয়ে শুয়ে পড়ল। রজত ঠিক সময় এসে মনীষের সঙ্গে দেখা করে গিয়েছিল। নলিনী লক্ষ্মীকে ভর করে বাড়ির সদর দরজা পেরিয়ে বটগাছের কাছে এসে দাঁড়ালো। এদিক ওদিক একটু পায়চারি করলো, তারপর নিমেষের মধ্যে মুখ নামিয়ে ভিখিরিটার গলায় তাঁত বসিয়ে দিল। মিনিট 5 তারপর যখন উঠে দাঁড়ালো, সে কি বিভৎস চেহারা! মনীষ ভয় পেয়ে কিছু বলতে গেল। রজত বুঝতে পেরে চট করে ওর মুখটা চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ চুপ। লক্ষ্মীকে দেখা গেল গ্রামের পথ ধরে এগোতে। ইশারায় ওকে অনুসরণ করতে বলে রজতও বেরিয়ে পড়ল বাড়ির পেছন থেকে। মনীষ ও সঙ্গ নিল। গ্রামের পথ ধরে লক্ষ্মী চলেছে দত্ত বাড়ির দিকে। আজ একটা অঘটন ঘটবে মনে করল রজত, কিন্তু আটকাবে কেমন করে? মনীষ বলল, কপালীতলায় একজন কাপালিক এসেছে। গ্রামের লোক ওর ভয়ে ওদিকে কেউ পা দেয় না। একবার যাবি তার কাছে? রজত একটু ইতস্তত করে বলল, এত রাতে? মনীষ বলল, রাত না হলে ওদের তো দেখা পাওয়া যায় না। রজত রাজি হলে বলল, বেশ চল। কালী মন্দিরের চাতালে বসেছিল কাপালি। লাল টকটকে কাপড়, গলায় মোটা রুদ্রাক্ষের মালা, রক্তবর্ণ চোখ, দেখলেই ভয় হয়। সব শুনে বলল, কাল রাত্রিরে আমি যাব, তোরা আসবি। হ্যাঁ, আর একটা কথা, ওর বাবা পাশের গ্রামে কবিরাজ, বললি না? তাকে নিয়ে আয় এখানে, ও থাকবে আমাদের সঙ্গে। রজত একটু কিন্তু কিন্তু করে বলল, কিন্তু উনি কি আর আসতে চাইবেন? হ্যাঁ, আসবে না মনে? আসতে ওকে হবেই। ওর মেয়ে মুক্তি পাবে, আরও আসবে না। কাপালিকের কথা সত্যি। একে কন্যার অকাল মৃত্যু,
তার উপর এই রকম দুঃখজনক পরিণতির কথা শুনে কোনো বাবা চুপ করে থাকতে পারে? পরদিন ঠিক রাত 12টা নাগাদ ওরা চারজনে এসে দাঁড়ালো বটগাছের তলায়। কাপালিকের হাতে একটা কমণ্ডলু আর ত্রিশূল। কাপালিক ত্রিশূল দিয়ে ওদের ঘিরে একটা গণ্ডি টেনে দিয়ে বলল, এই কেউ আর এর বাইরে এক পা যাবে না, তাহলে কিন্তু প্রাণে মরবে। তারপর কবিরাজ মশাইয়ের দিকে তাকিয়ে বলল, এই ডাক ডাক তোর মেয়েকে ডাক। কবিরাজ মশাই কাঁদতে কাঁদতে বললেন, মা মা নলিনী, দেখা দে মা, দেখা দে। গাছের ওপর থেকে নলিনী বলে ওঠে, চলে যাও, চলে যাও তোমরা, আমি কিন্তু সব কটাকে শেষ করে দেবো বলে দিচ্ছি। কবিরাজ মশাই বলে ওঠেন, মারে মারে, আমি তোর বাবা, তুই মা একই ধ্বংসের খেলায় মেতেছিস মা, বন্ধ কর মা, বন্ধ কর। চুপ করো, যারা আমার জীবন শেষ করে দিয়েছে তাদের গ্রাম আমি উজাড় করবো, তবেই আমার শান্তি। কাপালিক চিৎকার করে উঠল, এই লক্ষ্মীকে যদি চিনে না দিস তবে তুই কিন্তু চলে পুড়ে মরবি, এই বলে রাখলাম। এই দেখ আমার হাতে মায়ের মন্ত্রপুত সর্ষে, এর একটা কণা তোর গায়ে লাগলে না তোকে যন্ত্রণায় চিৎকার করে কাটতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দে বলছি, লক্ষ্মীকে ছেড়ে দে। কবিরাজ মশাই বললেন, আমি ওর নামে গলায় পিণ্ড দেব, তাহলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। কাপালিক চিৎকার করে বলে, না না, তাতে লক্ষ্মীর ক্ষতি হবে, আগে অলক্ষ্মীকে ছেড়ে যাক, তবেই সব বাকি কাজ। হাতে সর্ষে নিয়ে চেঁচিয়ে ওঠে কাপালিক, কে ফিরে যাবি নাকি চলবো? বল, ফিরে যাবি? সব চুপচাপ। তারপর গাছের একটা ডাল ভেঙে পড়ল, ঢিল ইট পাটকেল এসে পড়তে লাগলো এদের ওপর, কিন্তু গণ্ডির ভেতর পড়ল না। এবার কাপালিক সত্যি করে ছুড়ল শস্যের কয়েকটা দানা, বলল, তবে নি তো শাস্তি। কাপালিক বলল, তুই এই গ্রাম ছেড়ে চলে যা, তোর বাবা কালীগড়ায় যাবে তোর কাজ করতে, ততদিন করাবে, কথাটা তুই আর চালাবি না। শো শো করে শব্দ হলো। হঠাৎ লক্ষ্মীকে দেখা গেল অজ্ঞান অবস্থায় গাছের নিচে। কাপালিক বলল, যা তোর দিদিকে ঘরে নিয়ে যা, আর ভয় নেই। কবিরাজ মশাই চোখে হাত দিয়ে কাঁদতে লাগলেন। রজত বলল, জ্যাঠামশাই, আজ রাতটা আমার বাড়ি থেকে কাল যাবেন। কবিরাজ মশাই কোনো কথা না বলে রজতের সঙ্গে যেতে রাজি হলেন। কাপালিকের মন্ত্রপুত জল লক্ষ্মীর জ্ঞান ফিরিয়ে দিল। লক্ষ্মী অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলল, আমি এখানে কেন? আমার কি হয়েছে? রজত বলল, দিদি ঘরে চল, সব বলবো। পরদিন সকালে কবিরাজ মশাই চলে গেলেন। যাবার সময়ও তিনি কাঁদছিলেন, বটগাছটার দিকে তাকিয়ে। লক্ষ্মী কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে বলল, জ্যাঠামশাই, নলিনী নেই, কিন্তু আমি তো আছি, আমিও আপনার আরেক মেয়ে, আপনি কাঁদবেন না। কবিরাজ মশাই লক্ষ্মীর মাথায় হাত রেখে বললেন, ঠিক বলেছিস মা, তোর শরীরে একটু নলিনী বাস করছিল, তুই তো আমার আর এক নলিনী। আমি আবার আসবো মা, ভালো থাকিস। কদিন পরেই খবর পাওয়া গেল যে রাতে মনীষ আর রজত লক্ষ্মীকে
দত্তবাড়ির দিকে যেতে দেখেছিল, সেই রাতে কে বা কারা এসে নলিনীর সেই জ্ঞাতি খুড়শ্বশুরকে হত্যা করে গেছেন। সবচেয়ে অবাক কাণ্ড, তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু দেহ ছিল রক্তহীন। খবরটা শুনে রজত বুঝতে পারল নলিনী তার মৃত্যুর প্রতিশোধ নিল এইভাবে। সে থাকলে হয়তো দত্তবাড়ির সকলেই প্রাণ হারাত। আজকের গল্প তোমাদের সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগুক বা না লাগুক তা আমাদের সাথে শেয়ার করে নিও। আমরা পরবর্তী সময়ে তা শুধরে নেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক লোমহর্ষক গল্পের সাথে।